হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের ভূগোল ক্লাস। দেখতে পাচ্ছ জীবমণ্ডল, এবং আজকে কিন্তু তোমাদের প্রশ্নোত্তর আকারে নয়, তোমাদের সামনে একটি দারুণ নতুন আকারে আমি প্রশ্ন নিয়ে এসেছি। ওয়ান লাইনার পাঞ্চ, ঠিক আছে, ওয়ান লাইনার ক্যাপসুল দেখতে পাচ্ছ এখানে। আমি তোমাদের সামনে কিন্তু জীবমণ্ডল অধ্যায়ের পার্ট 1, এটি ওয়ান লাইনার ক্যাপসুল আরও আছে। এই 30টি ওয়ান লাইনার ক্যাপসুল আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এখানে একটুখানি আমার ভুল হয়েছিল বলে হোয়াইটনার মেরে দিয়েছি। জীবমণ্ডল অধ্যায়টার নাম জীবমণ্ডল, ইউনিট 5 জীবমণ্ডল ওয়ান লাইনার ক্যাপসুল। দেখো এখানে আমি লিখে দিয়েছি ওয়ান লাইনার ক্যাপসুল জীবমণ্ডল চ্যাপ্টার। ভূগোলে তোমাদের ইউনিট 5-এ যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের ওয়ান লাইনার পাঞ্চ। এর আগে কিন্তু আমি এই জীবমণ্ডল অধ্যায় থেকে কিন্তু 2 থেকে 3টি ক্লাস করেছি, একটি ক্লাস করেছি, দুটো নয়, একটি ক্লাস করেছি। তাতে কিন্তু প্রশ্ন আকারে আছে, সেগুলি এমসিকিউ, শূন্যস্থান পূরণ বিভিন্ন আকারে আসবে, যেভাবে যে কোনো টাইপের এমসিকিউ আসবে। আর এখন এই যে ওয়ান লাইনের পাঞ্চ, এখান থেকেও কিন্তু তোমরা একেবারে পুরো শর্টে তোমাদের পুরো ওয়ান লাইন, এগুলো আমি প্রশ্ন আকারে দিতে পারতাম, কিন্তু এইগুলো তোমরা যদি করে যাও তোমাদের কিন্তু ভীষণ ভীষণ উপকার হবে, এটুকু আমি তোমাদের বলে দিতে পারি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ 35-30টি প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই ক্লাসটি। ক্লাস 12-এর সেমিস্টার 3 ভূগোলের ক্লাস, জীবমণ্ডল অধ্যায়ের থেকে ওয়ান লাইনার ক্যাপসুল অধ্যায় জীবমণ্ডল। দেখো প্রথম বলছে মহীসোপানের শেষ অংশ থেকে গভীর সমুদ্রের তলদেশের অংশকে বেন্থিক বলে। এখান থেকে প্রশ্ন আসবে, মহীসোপানের শেষ অংশ থেকে গভীর সমুদ্রের তলদেশের অংশকে কি বলা হয়? বেন্থিক। 2 নম্বর দেখো, বেন্থিক অঞ্চলে উপরের উন্মুক্ত সমুদ্রকে বলে পিলেজিক। তাহলে এখান থেকে প্রশ্ন আসবে, বেন্থিক অঞ্চলে উপরের উন্মুক্ত সমুদ্রকে কি বলে? পিলেজিক। তারপর দেখো, গভীর জলে সাঁতার কাটতে সক্ষম এমন প্রাণীকে নেকটন বলে, ঠিক আছে। আচ্ছা, ট্রফি শব্দটি অর্থ পুষ্টিস্তর। 5 নম্বর দেখো, পুষ্টিস্তর ধারণাটি জনসমক্ষে আসে 1942 সালে। 6 নম্বর, প্রথম বাস্তুতন্ত্রে পুষ্টিস্তরের ধারণা দেন লিন্ডেম্যান। 7 নম্বর প্রশ্ন, ট্রফিক লেভেলের প্রথম স্তরে থাকে উৎপাদক। এগুলো যেভাবে পারো মনে রাখতে পারবে, ঠিক আছে। এগুলো কিন্তু এমসিকিউ জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, বারবার বলছি। দেখো 7 নম্বর বলছে ট্রফিক লেভেলের প্রথম স্তরে থাকে উৎপাদক। 8 নম্বর প্রশ্ন, পুষ্টি স্তরের দ্বিতীয় স্তরে থাকে প্রথম শ্রেণীর খাদকরা। 9 নম্বর, চতুর্থ পুষ্টি স্তরের খাদকদের বলা হয় সর্বভুক। আচ্ছা 10 নম্বর দেখো বলছে, পুষ্টি স্তরের জীবদের সংখ্যা, জীবভর, শক্তি পরিমাণের ভিত্তিতে সাজারে তৈরি হয় বাস্তুতান্ত্রিক পিরামিড। 11 নম্বর বলছে, সংখ্যার পিরামিডের একক জীবের সংখ্যা বাই বর্গমিটার বাই বছর। শক্তি পিরামিডের একক কিলো ক্যালোরি বাই পার বর্গমিটার পার বছর। তারপর দেখো, জীবভর পিরামিডের একক কিলোগ্রাম পার বর্গমিটার পার বছর। তাহলে এইগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। তারপর দেখো 14 নম্বর হচ্ছে, বাস্তুতন্ত্রের প্রধান উৎপাদক হলো সবুজ উদ্ভিদ। 15 নম্বর কি আছে না, বিজ্ঞানী ওডাম খাদ্য শৃঙ্খল সম্বন্ধে ধারণা দেন। তাহলে খাদ্য শৃঙ্খল সম্বন্ধে ধারণা কে দেন? বিজ্ঞানী ওডাম। এগুলো কিন্তু তোমাদের একটা লাইনের মধ্যে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো সুতরাং আমার চ্যানেলটাকে ফলো করো। বারবার বলছি, আমি কিন্তু তোমাদের সামনে সেরা ক্লাস নিয়ে আসছি ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞানে, ঠিক আছে। তারপরে দেখো, কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের উপস্থিত সকল প্রজাতির জীবকে একত্রে কি বলে? বায়োটা বলে, ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো, এখানে বায়োটা বলে। তারপরে দেখো, কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রে নির্দিষ্ট সময়ে সমস্ত সজীব বস্তুর শুষ্ক ভরকে বলা হয় বায়োমাস। 18 নম্বর দেখো, বাস্তুতন্ত্রের প্রতিটি পুষ্টিস্তরকে শক্তির পরিমাণের ক্রমানুযায়ী সাজারে গঠিত হয় শক্তির পিরামিড। তো স্টুডেন্টস, এইগুলো কিন্তু ওয়ান লাইনার ক্যাপসুল 18টা এখানে তোমাদের সামনে তুলে ধরেছি। অবশ্যই এগুলোকে তোমরা খাতায় লিখে নাও, খাতায় লিখে বারবার পড়তে থাকো। এখান থেকে কিন্তু তোমাদের এমনি এমসিকিউ, শূন্যস্থান পূরণ এমসিকিউ, সত্য মিথ্যা আকার এমসিকিউ, ক্রমবর্ধমান অনুসারে সাজানো এমসিকিউ, স্তম্ভ মেলানো এমসিকিউ, বিভিন্ন টাইপের এমসিকিউ তোমাদের এখানে কিন্তু পড়বে, ঠিক আছে। আর একটা কথা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রিপশন করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো, আর অবশ্যই বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। চলো ভিডিওটা কন্টিনিউ করি। এবার দেখো 19 নম্বর কি বলছে, কোনো বাস্তুতন্ত্রে সজীব উপাদানের মধ্যে যে পরিমাণ সজীব পদার্থ উপস্থিত থাকে তাকে স্ট্যান্ডিং ক্রপ বলে। এবার দেখো 20 নম্বর, সন্নিহিত দুটি বাস্তুতন্ত্রের মধ্যবর্তী পরিবর্তনশীল এলাকাকে ইকোটোন বলে। তারপর দেখো 1926 সালে বায়োস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করা হয়। 1926 সালে বায়োস্ফিয়ার শব্দটি প্রথম ব্যবহার করা হয়। তারপর দেখো, প্রথম ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন আর্থার জি ট্যান্সলে। প্রথম ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন আর্থার জি ট্যান্সলে। 23 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ হয় একমুখী। 24 নম্বর, বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস সূর্য। 25 নম্বর দেখো, প্রথম বাস্তুতান্ত্রিক পিরামিডের ধারণা দেন এলটন। তাহলে এখানে এই প্রশ্নগুলো কীভাবে হবে? বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহ হয় ড্যাশ, এরকম একটা প্রশ্ন দেবে, ঠিক আছে, একমুখী। তারপরে প্রথম ইকোসিস্টেম শব্দটি কে ব্যবহার করেন? উত্তর হবে আর্থার জি ট্যান্সলে। বুঝতে পারছো কীভাবে বলছি? বায়োস্ফিয়ার শব্দের প্রথম কে ব্যবহার বায়োস্ফিয়ার শব্দের প্রথম কত সালে ব্যবহার করা হয়? 1926 সালে, ঠিক আছে। তারপরে দেখো, তাহলে প্রথম বাস্তুতান্ত্রিক পিরামিডের ধারণা দেন এলটন। 1927 সালে বাস্তুতান্ত্রিক পিরামিডের ধারণা প্রকাশ পায়।
27 নম্বর দেখো, বাস্তুতান্ত্রিক পিরামিডের অপর নাম হলো এলটনিয়ান পিরামিড। বাস্তুতান্ত্রিক পিরামিডের অপর নাম এলটনিয়ান পিরামিড। এবার তারপর ট্রফি হলো একটি গ্রিক শব্দ। 29 দেখো, বাস্তুতন্ত্রের উৎপাদক ক্ষতিগ্রস্ত হলে পুষ্টি ও শক্তি প্রবাহ বিঘ্নিত হয়। এবং শেষ দেখো, পরজীবী খাদ্য শৃঙ্খল পিরামিডের সর্বোচ্চ স্তরে থাকে অতি ক্ষুদ্র পরজীবী। তাহলে পরজীবী খাদ্য শৃঙ্খল পিরামিডের সর্বোচ্চ স্তরে থাকে অতি ক্ষুদ্র পরজীবী। তাহলে এই 30টি ওয়ান লাইনার ক্যাপসুল তোমাদের সামনে তুলে ধরলাম জীবমণ্ডল অধ্যায় থেকে। এরপরে আমি আরও দুটি এপিসোড, তোমার দুটি পর্ব নিয়ে আসবো জীবমণ্ডল অধ্যায় থেকে এই ওয়ান লাইনার ক্যাপসুলের জন্য। স্টুডেন্টস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, লাইক করো, আর অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ। আর অবশ্যই একটু বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, ঠিক আছে? আর যারা প্রথম দেখছো একটু দয়া করে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।